আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা তো হতাশ হয়েছিলাম 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে বিএনপির এবং বিএনপি ছাত্রদল যুবদলের বিশেষ করে ঢাকাতে যা হয়েছে হয়েছে। ঢাকার গুলো অত একটা, ঢাকা যেহেতু অনেক ঘনবসতিপূর্ণ একটা শহর, এইখানে মানুষের উপরে ডিরেক্ট এফেক্টটা ওই রেশিও অনুযায়ী বোঝা যায়নি, কিন্তু মফস্বল এলাকায় এই বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজি, এইটায় আমরা হতাশ হলাম যখন তারেক রহমান বুঝলো যে ভাই এটা তো সীমার বাইরে চলে যাচ্ছে। এবং সীমার বাইরে যাওয়ার পরে উনি যখন বহিষ্কার শুরু করলেন, মানে ওই বলে না যে কম্বলের ওল বাস থেকে কম্বল সারা বাস, বহিষ্কার করতে করতে তার 6-7 হাজার নেতাকর্মী, 7-8 হাজার নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করতে হলো। তখনই সংখ্যাটা দানা বেঁধেছিল। বিএনপির এই অংশটা, যারা এরকম খাদক অংশ, এরা ওত পেতে বসেছিল যে আচ্ছা ভালোই ভালো যাই হোক না, ক্ষমতাটা আসুক না দলটা। এই ক্ষমতাটা আসুকের পরে ওই যে এক বেটা জামিনে গিয়া তার নিজের বাড়িতে গাড়ি যাবে দেখে সরকারি গাড়ি কেটে ফেললো। তারেক রহমান যদিও সেখানে খুব শক্ত অবস্থান নিয়েছেন, তাকে দলকে বহিষ্কার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, আরো এরকম হয়েছে। আপনার কোর্টে মাস্তানি করতে গিয়ে আপনার বরিশালে সেই মাস্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই ব্যবস্থা ওই যে 7-8 হাজার বহিষ্কার করেও বিএনপি কন্ট্রোল করতে পারছে না। এই অবস্থাটা এখন দেখা গেল যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনার ঠাকুরগাঁয়ের, এবং ঠাকুরগাঁ নামটার জন্য আরো বেশি শোনা যায়। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগের দিন খামারবাড়িতে একটা প্রোগ্রামে বলেছে সবাই খালি ঠাকুরগাঁয় যেতে চায়। মানে আপনার মহাসচিবের জেলা, ওখানে গেলে পরে কেউ কিছু বলবে না, সুযোগ সুবিধা। এখন তার জেলার নেতারা তার নাক কান কতটা কেটেছেন। মহাসচিব দিশার একটা অবস্থা বলছে যে তার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত খালি তদবির আর তদবির। আমার আফসোস কি জানেন, এই যে 16-17টা বছরের বিএনপি মহাসচিব এত এত প্রোগ্রাম, তার উপরে এত ঝড়ঝাপটা দেখেছি, তার উপরে ঝড়ঝাপটা আমাদের উপর দিয়ে গেছে। আমার একটা সাংঘাতিক স্মৃতি আছে, আমি অন্য একটা সময় বলবো। একটা ঘটনায় তো সেই পার্বত্য অঞ্চলে যাওয়ার পথে তার সাথে গিয়ে আমরা মরার দশা হয়েছিলাম। এই মানুষটাকে তিনি স্থানীয় সরকার মন্ত্রী হলেন, তার দল পাশ করলো, আমি তাকে কংগ্রেচুলেট করার মতো, কারণ আমি জানি এই সিচুয়েশন গুলো এখন যে কি হবে। আমরা তাদের আশেপাশে আগামী 2-4 বছর ভিড়তে পারবো কিনা আমার সন্দেহ আছে। আমি চেষ্টাও করি না, নানান রকম ভাবেই তাকে চিনি, তার পরিবারকে চিনি। মানে এই যে একটা সিচুয়েশন, সব ভিড় করে ফেলে চাটুকার খাই খাই পার্টি। মানে খাই খাই পার্টি থেকে আপনি কোনটারে বেছে নেবেন? ঠাকুরগাঁয়ের এই অবস্থায় ইউনো কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতা সহ 40 জনের বিরুদ্ধে মামলা। ইউনোকে যা ভিডিওতে দেখলাম, বেশ ব্যক্তিত্বের সাথে তিনি এটা ট্যাকেল করার চেষ্টা করছিলেন, কিন্তু তাকে বসায় রেখেই তার সামনে থেকে নিয়ে গেল। এবং আমরা আমাদের সামনে যে নিউজটা, সেই নিউজে এই ছবিটার ক্যাপশন, আজকের পত্রিকায় ছবিটার ক্যাপশনে উল্লেখ করেছে যে হরিপুর ইউনিয়ন কার্যালয়ে মব সৃষ্টি করে, হরিপুর ইউনো কার্যালয়ে মব সৃষ্টি করে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। আপনারা অলরেডি অনেকেই ভিডিওটা দেখেছেন। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর কার্যালয়ে মব সৃষ্টি করে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে। অভিযোগ আর কি বলবো, এটার অভিযোগ বলে আবার একটু হালকা করে দেওয়া হয়, প্রমাণিত। এবং সেটা উপজেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম কি একজন উপজেলা বিএনপির সভাপতিকে ফেলে দিতে পারবেন? তাদের সমস্যা কি জানেন? ওই যে মিঠামইনে বললাম না যে গাছ কেটে, যে লোকটা মিঠামইনের সেই আপনার সরকারি গাছ কেটে ফেললো তার বাড়িতে গাড়ি নেওয়ার জন্য, এই লোকগুলাই একসময় কিন্তু বিএনপির জন্য বহু মূল্য দিয়েছে। তাদের সহায় সম্পদ, ঘর বাড়ি, চাকরি সবকিছু গেছে, কিন্তু বিএনপি ছাড়ে নাই। কিন্তু সে লোকগুলো বিএনপি ক্ষমতায় আসার পরে দানব হয়ে উঠলো। এই ঠাকুরগাঁয়ের বিএনপি যে সভাপতি আপনার হরিপুর উপজেলার, এই লোক নিশ্চয়ই বিএনপির থেকে লোক, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে রূপ চেঞ্জ। নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বিকেল 4টার দিকে এই মব সৃষ্টি করা হয়। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে মেদিনী সাগর বিএম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার সদস্য সচিব হারুনুর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরো 9 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 35 থেকে 40 জনকে আসামি করা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধা, চাঁদা দাবি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। কি দুর্ভাগ্য জানেন,
বাংলাদেশে এই টাইপের যে প্রমাণিত পরীক্ষিত অপরাধ না। আজকে এই ঘটনা ঘটেছে, 2 দিন পর আরেকটা ঘটনা ঘটবে, আমরা সব ভুলে যাবো, আমাদের এগুলো আর স্মৃতিতে থাকবে না। যেই দেশে খুনি, সাজাপ্রাপ্ত খুনি, দণ্ডিত খুনি, সে ফাঁসির দড়ি থেকে বাইচা এসা সংসদ সদস্য হয়ে যেতে পারে এবং স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী এবং একটা এই দেশের অস্তিত্ব যে স্বীকার করতে চায়নি সেই লোক সংসদ সদস্য হয়ে গেছে। এবং এই টাইপের ঘটনায় যে এখনই বলছে এটা একটা অভিযোগ উঠেছে, মানে হইতেও পারে নাও হইতে পারে, এরকম আমরা গাছ হয়ে গেছি। আজকে আপনার বিএনপি ক্ষমতা আসার 1 মাসের মাথায় এরকম আপনার মানে ইউনোর সামনে গিয়া মানে এটা কি সিগন্যাল দেওয়া হলো? আমি জানি না এদেরকে দ্রুত অ্যারেস্ট করা হবে কিনা। সিগন্যালটা এদের যদি অ্যারেস্ট করা না হয়, এদের যদি যথাযথ শাস্তি না হয়, যদি মনেই করা হয় যে একসময় তো আমাদের জন্য করেছে, আচ্ছা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখি, তাহলে আগামীতে তারেক রহমান কি পারবেন, বিএনপি কি পারবে এই দেশে যেই যেই বদনাম নিয়ে আওয়ামী লীগে যেতে হয়েছে, যেই বদনাম নিয়ে এর আগে 4 দলীয় জোট সরকার বিদায় দিতে হয়েছে, সেই বদনাম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে? আমি জানি না, আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতা, পুলিশ আর সেনাবাহিনীর বাঘা বাঘা অফিসারদের বিচার চলছে, সেই আইসিটির কাজের পোস্টমর্টেম শুরু হয়েছে। আসামিকে রাজসাক্ষী করতে টাকা নেওয়া, জামিন করে দিতে ঘুষ দাবি করা সহ এক গাদা অভিযোগ তদন্তে এই পোস্টমর্টেম শুরু করেছে নতুন সরকার আমলে গঠিত নতুন প্রসিকিউশন। আপাতত 3টি বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। খোদ প্রসিকিউশনের সদস্যরা প্রশ্ন তুলেছেন, কিভাবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করা হলো, এর জন্য নেওয়া হয়েছে ঘুষের লেনদেন। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির দণ্ডাদেশের তদন্ত ও বিচারের প্রক্রিয়া ঠিক আছে কিনা তার জন্য নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছে প্রসিকিউশন। সবশেষ 3টি মামলায় 15 সেনা অফিসারের বিচার আদৌ এই কোর্টে হতে পারে কিনা, বিগত অন্তর্বর্তী সরকার আর তাদের মিত্ররা রাজনৈতিক ক্ষোভ মেটানোর জন্য সেনা সদস্যের বিচার এই কোর্টে করতে চেয়েছে কিনা তা যাচাই করে দেখছে সরকার। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে অধ্যাপক ইউনূসের নির্দেশই সেনা কর্মকর্তাদের বিচার এই কোর্টে করা হচ্ছে। আইন মন্ত্রণালয় ও আইসিটির একাধিক সূত্র বলছে, এপ্রিলের 2য় সপ্তাহের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। আবার এই আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতের আপিলে যেতে পারে সংক্ষুব্ধ একটি পক্ষ। সেটি হলে সামনে আইসিটি এবং আদালতে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে বেশ কিছু লঙ্কা কাণ্ডই অপেক্ষা করছে। 2025 সালে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার চার্জশিট জমা পড়ে। 3টি মামলার মধ্যে 2টি গুম ও খুন বিষয়ক এবং অন্যটি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের। এই 3টি মামলার চার্জশিটে 25 জন সেনা কর্মকর্তাদের নাম আসে। তার মধ্যে 15 জন ছিলেন কর্মরত। 9 অক্টোবর ওই 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ওই 15 সেনা কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর 3 জন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের 10 জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির 2 জন রয়েছেন। এরপর এই সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা নিয়ে আইসিটির তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনের বাইরে গিয়েও কথা বলতে দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত সাবজেল করে সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখা হয়। তবে বিচার চলছে আইসিটিতে। 3 মামলারই এখন সাক্ষ্য চলছে। ইতিমধ্যে কিছু সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানি পর্যায়ক্রমে 29 মার্চ, 31 মার্চ ও 7 এপ্রিল হওয়ার কথা। বিএনপি সরকার গঠনের পর গত 23 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছিলেন, ট্রাইব্যুনালে 2024 সালের 5 আগস্টের পর যত মামলা এসেছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া একটি মামলা সহ এ পর্যন্ত যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা তিনি বলেছিলেন। একই দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার আগে থেকে বিএনপি শীর্ষ পর্যায়ে আইসিটির ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা জানতো। সেজন্য ক্ষমতায় আসার পরপরই সরকারের পক্ষ থেকে জানানো হয় এসব মামলাগুলো রিভিউ করা হবে। আইসিটির তদন্ত শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সূত্রগুলো বলছে, আইসিটিতে রায় হওয়া 3টি সহ 24টি মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বাইরে পুলিশকে বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে যে মামলা বাণিজ্য হয়েছে তার প্রতিবেদন তৈরি করতে।
সাব জেলে থাকা 15 সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেলের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে 2 দফা 2টি রিপোর্ট দেওয়া হয়েছে। তার একটিতে চাকরিরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আর্মি রেগুলেশনস এর 346 নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে। সে ধারা মতে যেসব আর্মি অফিসার সেনাবাহিনীর বাইরে ডেপুটেশনে থাকেন তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে রিলিজ না হওয়া পর্যন্ত এবং অবসরে যাওয়ার আগ পর্যন্ত সামরিক বাহিনীর অধীনেই থাকেন। সেজন্য 15 সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে করার কথা। ওই নোটে আরো বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অপহরণের অভিযোগ আনা হয়েছে তখন তারা র্যাব কিংবা ডিজিএফআই তে ছিলেন না। যেমন ব্যারিস্টার আরমান ও ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 2016 সালে অপহরণ ও গুমের কথা উল্লেখ করা হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগ দেন তারও পরে। সরকারের কাছে পাঠানো দ্বিতীয় নোটটিতে 1973 সালে আইসিটি অ্যাক্টের অধীনে সেনা কর্মকর্তাদের বিচার করা আইনসঙ্গত কিনা সে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সেনা আইনে বিচার করার জন্য তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্ট সংশোধন করেছিল। 1973 সালের যে মূল আইন সেখানে 3 বাহিনীর কথা উল্লেখ ছিল না, কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে 2024 সালের 24 নভেম্বর যে কোনো শৃঙ্খলিত বাহিনী, সহকারী ফোর্স কিংবা গোয়েন্দা সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়। আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, শুরুতে অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা ছিল না, কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করতে চেয়েছিল তখনকার প্রসিকিউশন টিম এবং তাদের সহায়তাকারী একটি রাজনৈতিক দলের নেতারা। সে কারণে চাপে পড়ে এই বিধানটি অন্তর্ভুক্ত করেন আসিফ নজরুল। এমনকি রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষ ইফেক্ট দিয়ে এই বিধানটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর করার মতো অসাংবিধানিক ধারাও যুক্ত করা হয়। এ নিয়ে বিতর্ক দেখা দিলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মূল আইনটিও গায়েব করে ফেলা হয়। এমন অনেক কাহিনীর কথা ইতিমধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারকে জানিয়েছেন। এর মধ্যে কিছু বিষয় সংবাদ সম্মেলন করে সামনে এনেছেন 15 সেনা কর্মকর্তার আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। 12 মার্চ সংবাদ সম্মেলনে জনাব মিসবাহ 15 সেনা কর্মকর্তার বিচার প্রচলিত সামরিক আইনে করার দাবি জানান, কারণ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধের বিচার করতে পারে না। আবার সেনা অফিসারদের বিরুদ্ধে গুম বা খুনের যে অভিযোগ আনা হয়েছে তা রোম ইনস্টিটিউটের সংজ্ঞা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে না। 15 সেনা কর্মকর্তার আইনজীবী বলেছেন, সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে। সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবরে যখন 15 সেনা কর্মকর্তার বিচার আইসিটিতে করার জন্য অন্তর্বর্তী সরকার ও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয় তখন সেনা সদরের একটি অংশ বিএনপির সাথে যোগাযোগ করেছিল। তখনই বিএনপির একজন আইনজীবীর ফার্ম বিষয়টি খতিয়ে দেখে। ওই আইনজীবী পরে সংসদ সদস্য ও সরকারের প্রভাবশালী সদস্য হন। ওই ফার্ম থেকেও সরকারকে জানানো হয়েছে ব্যাপকভাবে সাংবিধানিক ধারা লঙ্ঘন করে তখন আসিফ নজরুলের মন্ত্রণালয় তড়িঘড়ি করে আইসিটি অ্যাক্টটি সংশোধন করেছিল। এমনকি যখন 15 সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা যাচ্ছিল না তখন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শে নতুন ধারা সংযুক্ত করেন। তবে শেষ পর্যন্ত আইনের সংশ্লিষ্ট ধারায় সুস্পষ্টভাবে চাকরিচ্যুতির কথা উল্লেখ না থাকায় 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল আছেন। আইনজীবী হামিদুল মিসবাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্টকে ঘষা মাজা করে সংশোধন করে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেটা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। মামলা দায়ের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলে হামিদুল মিসবাহ দাবি করেন, এই মামলা 3টি নির্দেশনা এসেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি বলেন, যেহেতু তার কাছ থেকে নির্দেশনা এসেছে তাই এখানে এই মামলাগুলো করার ব্যাপারে একটি তদন্ত হওয়া জরুরি। তিনি কিসের পরিপ্রেক্ষিতে, কার নির্দেশে বা অনুরোধে এই মামলাগুলো এখানে হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন তার তদন্ত হওয়া দরকার। দর্শক, বিগত অন্তর্বর্তী সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের সমালোচনা ছিল। যেদিন আইসিটি চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয় সেদিনই ট্রাইব্যুনালের মামলাকে ঘিরে রাজসাক্ষী বাণিজ্য, সেটলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। এই অভিযোগ কোনো বিরোধী বা সংক্ষুব্ধ পক্ষ করেছে খোদ প্রসিকিউশন টিমের সদস্যই। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য ও রাজসাক্ষী নাটকের অভিযোগ তোলেন।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে ট্রাইব্যুনালের সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে 23শে ফেব্রুয়ারি নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন প্রবাসে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ। ওই পোস্টে প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। তার ওই পোস্টের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে এবং আরো কিছু তথ্য তুলে ধরে মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ। তিনি বাংলা ট্রিবিউনের কাছে তার অভিযোগ তুলে ধরে বলেন, শুধু আইজিপি মামুন নয়, আসলে লাশ পোড়ানোর মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। 3-4 জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকতো। চিফ প্রসিকিউটর চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। আসামিপক্ষের আইনজীবীর কাছে জামিন করিয়ে